আমি আমার হাতে করি তো ছাত্রলীগ দিয়ে এবং সেটা জাসদ ছাত্রলীগ, কিন্তু আমি শেষ পর্যন্ত জাসদ করতে পারি নাই। আমরিয়া ভাই কিংবা রব ভাই বললেন যে অনেকেই দল ছেড়ে চলে গেছে, আমি দল ছেড়ে যাইনি, আমার যেতে হয়েছে। এখন একদিন পরে সিরাজ ভাইয়ের কথা মনে হয়ে আমি আসছি এই কারণে, আমার বেশ কিছু ঋণ আছে তার কাছে, যে ঋণগুলো শোধ করবার জন্য হলেও এখানে আমার আশা। আমি এখানে ঠিক অ্যাপ্রোপ্রিয়েট লোক নই বলছি কেন, আমার মনে হচ্ছে যেরকম করে আপনারা বলছেন জাতীয় ঐক্যের কথা, গতকালকে আমি দেখলাম সিরাজ ভাইয়ের উপরে আর একটা অনুষ্ঠান হয়েছে, সেখানে এক ধরনের জাতীয় ঐক্য প্রতিষ্ঠা হয়েছে। ওই জাতীয় ঐক্যের মধ্যে আমি কেন জনাব হাসানুল হক ইনু ওখানে ছিলেন, উনি বক্তৃতা করেছেন, আপনারা পড়েছেন কিনা টিভিতে শুনেছেন কিনা আমি তার বক্তৃতার একটা অংশ আগে একটু পড়ে শোনাবো, তারপরে আমার কথা ইতিহাসের বঙ্গবন্ধু ছিলেন স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা, আর সিরাজুল আলম খান হলেন মাঠের আন্দোলনের নেতাদের নেতা। সিরাজুল আলম খানকে শ্রদ্ধা জানাতে হলে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে হবে। কি করি বলেন তো? আমি সিরাজুল আলম খানকে শ্রদ্ধা জানাতে চাই, জানাই, এখন হচ্ছি, এখানে ভুল দিলাম না, আপনাদের সামনে স্পষ্ট ঘোষণা করছি, তাকে আমি শ্রদ্ধা করি। আমি একটু বলবো, খুব বেশি সময় দেব না, কিন্তু তাকে শ্রদ্ধা জানাতে হলে যদি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে হয়, এইখানে তো সমস্যায় পড়ে যাচ্ছি। এই জন্য সমস্যায় পড়ছি। আপনারা বলছেন এক প্রদেশ, মাফ করবেন, অনেকগুলো প্রদেশ করতে হবে বাংলাদেশকে, তাই তো? স্বাধীনতার পর পরে বঙ্গবন্ধুর কাছে ছাত্রলীগের আওয়ামী লীগের নেতারা গেছিলেন, বলেছিলেন প্রদেশের কথা। কি বলেছিলেন উনি? এতটুকু দেশ তার আমার প্রদেশ, বস ধমক দিতেন উনি, জানেন সবাই, সবাই বসে পড়েছিল, সেই কথা আর বলা হয়নি। এইখানে যে বলছেন বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন, আর সেই স্বপ্নকে সিরাজ আলম খান বাস্তবায়ন করবার জন্য নেতাদের নেতা ছিলেন। বঙ্গবন্ধু তো অনেকগুলো প্রদেশ করার স্বপ্ন দেখেছেন, বঙ্গবন্ধু দ্বিকক্ষের স্বপ্ন দেখেননি, বঙ্গবন্ধু যে অবিসংবাদ অংশীদারিত্বে গণতন্ত্রের কথা বলছেন, সেই কথাটা বলেনি, কিন্তু হাসান হক ইনু বলছেন উনি এটা বলেছেন। আমার একটা কথা মনে পড়ে গেল হঠাৎ করে, আহমদ সাফা ভাইকে তো অনেকেই চেনেন, আমাদের অনেক অনুষ্ঠান, মানে যখন আমরা একসাথে জাসদ করি, আমাদের আলোচনা সভাগুলিতে উনি আসতেন। এইরকম একটা অনুষ্ঠান তখন জাসদের নয়, সেটা সম্ভবত অক্টোবর বিপ্লব বার্ষিকী হবে, অথবা লেনিন কিংবা মার্ক্সের জন্ম দিবসের আলোচনা। ওইখানে সবাই বক্তৃতা করতে বললেন, আজকের এই দিনে আপনারা মার্ক্স লেনিনের রচনার উপরে বক্তৃতা করছেন, আর কোথাও কোথায় হয়তো দেখেন মার্ক্সের জন্মদিন উপলক্ষে ওরা বিলাসই করছে, দোয়া করছে। আমার মনে হলো ইনু ভাই এইরকম দোয়া দরিদ পড়বার কাজ করছে। ইনু ভাই যেখানে বসা, তার পাশে বসেছিলেন মাহবুবুল্লাহ ভাই, বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য। আমি খুব সম্মান, উপদেষ্টা পরিষদের সদস্য নন, উনি যা বলছেন তার চেয়ে বেশি সত্য। আমি ওনাকে খুবই সম্মান করি, তার 11 দফা আন্দোলনের, ছাত্র আন্দোলনের অনেক অবদান আছে। তার পাশে ছিলেন
আম্বিয়া ভাই, খালিকুজ্জামান ভাই, বদরুল আলম মজুমদার, আরো অনেকের নাম বলতে পারি। ইনু ভাই, আম্বিয়া ভাই, মাহবুব ভাই, রবি ভাই, চারজনের নাম আপনারা সবাই হয়তো জানেন না। এই চারজনই টার্নগুলো ট্রেনিং ক্যাম্পের ইনস্ট্রাক্টর ছিলেন। খুবই ঘনিষ্ঠ বন্ধু তারা, হরিহর আত্মা, তুমি সম্পর্ক। মানে আমরা যখন নাই তখন একজন আরেকজনকে গালাগালি করে কথাও বলতে পারে, সেই রকম সম্পর্ক। ইনু ভাই আছে বলে কি আম্বিয়া ভাই, আমরা কি ঐক্য চাইছি? মানে জাতীয় ঐক্য মানে কি আওয়ামী লীগের সাথে ঐক্য? আওয়ামী লীগকে দিয়ে ওই রকম ঐক্যের কথা শেখ মুজিব কোনদিন বলেছিলেন? উনি 6 দফা দিয়েছিলেন, সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছিলেন। রাজনৈতিক দলগুলো বলেছে সমগ্র জাতির মুক্তির সনদ দিয়েছিল, সব জাতিকে ঐক্যবদ্ধ করবার জন্য রাজনৈতিক দলগুলোর ঐক্য হওয়া তো দরকার। আপনি রাজনৈতিক দলকে আহ্বান জানান। শেখ মুজিব কি বলেছিলেন? আহ্বান জানাতে হবে, তোদের দলে সাইনবোর্ড আমি আহ্বান দিয়ে দেন। ওই শেখ মুজিবের ভাব শিষ্য জনাব খিয়াজুর খান, তার আদর্শ নিয়ে আপনারা জাতীয় ঐক্য গড়বার কথা বলছেন, অংশীদারিত্বের গণতন্ত্রের কথা বলছেন। আমার তো মনে হয় না। সিরাজ ভাই সম্পর্কে আমি বলি, সম্মান করে। ইনু ভাই আর একটা কথা বলেছেন, সিরাজুল আলম খান কোন রহস্য পুরুষ ছিলেন না, যেভাবে সবাই তাকে চিত্রিত করবার চেষ্টা করে না। বিভিন্ন সময় আগে কিন্তু বলা হতো, কোনো সাপ্তাহিক পত্রিকা তার উপরে যদি কভার স্টোরি করতো, উপরে একটা বিরাট ছবি থাকতো তার, আর মধ্যে লেখা থাকতো রাজনীতির রহস্য পুরুষ। কুয়াশা নাকি? মাসুদ রানার লেখা কুয়াশা রহস্য পুরুষটা একদম থেকে নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা। সেটা ইনু ভাই যথার্থই বলেছেন, তিনি রহস্য পুরুষ নন। ইনু ভাই, এই যে চারজনের কথা বললাম না, ইনু ভাই, আম্বিয়া ভাই, মাহবুব ভাই, রুবি ভাই, ব্রিলিয়ান্ট প্রোডাক্ট। জেএসডির মধ্যে মানে একসাথে জাসদে এরা ছিলেন চারজন টপ র্যাঙ্কিং নেতা। সিরাজ ভাইয়ের মানে পরের স্তরের নেতা বললে তো রব ভাই, জবির ভাই, সাদা সিরাজ ভাই কই যাবেন, কিন্তু তারপরে সমস্ত যুবগোষ্ঠীর ছাত্রদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের যে নেতৃত্ব, সেটা এই চারজনের মধ্যে ছিল। এই চারজনের মধ্যে রুমি ভাই মারা গেছেন, মাহবুব ভাই মারা গেছেন। রুমি ভাই 17ই মার্চের পরে জাসদ ছেড়ে চলে গেছিলেন। একটা চিঠি লিখেছিলেন জাসদ জাতীয় কমিটির কাছে। তখন আমাদের পার্টি গড়বার প্রক্রিয়া ছিল, একটা সেন্ট্রাল ফোরাম ছিল। সেই সেন্ট্রাল ফোরাম ছিল সবার উপরে, এমনকি জাসদ জাতীয় কমিটির উপরেও সেটা। এবং সেই সেন্ট্রাল ফোরামের কোঅর্ডিনেটর ছিলেন সিরাজুল আলম খান, আর অনেকেই ছিলেন, ডক্টর আখলাকুর রহমান ছিলেন, অন্যান্যরা ছিলেন। এতজনের নাম এখন আমি বলছিলাম, মানে লম্বা করতে যাতে না হয় সেই কারণে। মাহবুব ভাই মারা গেছেন জানেন কানাডাতে। মানে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে মাহমুদ রহমান মান্নাকে অনেকে মনে করেন অভিসম্পাদিত ছাত্র নেতা, কিন্তু আমি বলি ৭৩-এর নির্বাচনে যদি ব্যালট বাক্স হাইজ্যাক করা না হতো, তাহলে আফা বা মাহবুব হকের সাথে তুলনা করবার কোনো নেতা বাংলাদেশে থাকতো না। এতই ভোট পেয়েছিলেন, জিতেছিলেন। সেই ব্যালট বাক্স হাইজ্যাক হয়ে গেল। কে হাইজ্যাক করল? প্রধানমন্ত্রীর যোগ্য পুত্র শেখ কামাল। বাংলাদেশের ইতিহাসে প্রথম ব্যালট বাক্স হাইজ্যাক গেল। সিরাজ শিকদারকে হত্যা করা হয়েছিল, বাংলাদেশের ইতিহাসে প্রথম। আজকে আমরা যেটাকে বলি না ক্রস ফায়ার বলেন, বা যেভাবে এটাকে ব্যাখ্যা করেন, সেটা ছিল প্রথম। এই যে শুরু হলো, সেই আদর্শ ধারণ করে আজ নতুন করে আর কিছু করবার চিন্তা করে কি খুব লাভ হবে? শেখ মুজিবুর রহমানকে কিভাবে বলতেন? একজন মানুষকে চিত্রিত করা, চিহ্নিত করা, ইতিহাসের সামনে মূল্যায়ন করে হাজির করবার সর্বোত্তম পদ্ধতি। ধরেন বাংলাদেশ নয়, ভারত উপমহাদেশের তার বিশ্ব সাম্যবাদী আন্দোলনের অন্যতম শ্রেষ্ঠ নেতা ছিলেন এম.এন. রয়, মানবেন্দ্র রয়। অনেকে বলেন তত্ত্বে, জ্ঞানে এবং বাস্তবিক আন্দোলনে উনি লেনিনের সমকক্ষ ছিলেন। সেই এম.এন. রয় মারা গেছেন
একজন মানবতাবাদী নেতা হিসেবে। যখন মারা যান তখন তার সাথে কোনো মানুষ ছিল না। রুশ বিপ্লবের নেতা ছিলেন কে? লেনিন। কিন্তু রুশ সমাজকে যদি বুঝতে চান, লেনিন নিজে বলেছেন প্লেখনভ ইজ দি মিরর অফ রাশিয়ান রেভলিউশন। যেদিন অক্টোবর বিপ্লব হয়েছে, রেড আর্মি ক্ষমতা দখল করেছে, বাড়িতে বাড়িতে সার্চ করা হচ্ছে কে কোথায় আছে, কোনো দুষ্কৃতিকারী আছে কিনা, জালের দালালরা আছে কিনা। একটা বাড়িতে ঢুকে দেখে একটা ঘরের মধ্যে একা একটা খাটের উপরে এক অতিশয় বৃদ্ধ শুয়ে আছে। তারা ঢুকেছে, এই পুরো দেখেছো এখানে কোনো জালের লোক ঢুকেছে, পুরো দালাল ঢুকেছে। তিনি তাকিয়ে বললেন, তোমরা কি বাবারা? ওরা বললো, আমরা বলশেভিক, আমরা বিপ্লব করেছি, আমরা জার সরকারকে উৎখাত করেছি, এই দেশে লেনিনের নেতৃত্বে বিপ্লব করেছে। পিট করে তাকিয়ে তাদের দিকে তাকিয়ে বললেন, তাই বলে আবার বুড়ি দিয়ে শুয়ে পড়লেন। দিস ম্যান ওয়াজ প্লেখনভ। দ্য লাস্ট লাইফ, মানে জীবনের শেষ সময় তিনি যেরকম করেন সেটা দিয়েই তিনি চিত্রিত হন। শেখ মুজিবুর রহমান শুরু থেকে শেষ পর্যন্ত কি করেছেন সেই আলোচনা লম্বা হবে। এটা করেছিল চীনের পার্টি। মাও সেতুংয়ের জীবনী সম্পর্কে বিস্তারিত আলোচনা করবার পরে চীন এত বড় দেশ, তার এত বড় পার্টি মূল্যায়ন করে বলেছিল মাও সেতুং 70% বিপ্লবী ছিলেন আর 30% তার বিপ্লবী তৎপরতার মধ্যে গেছে। কেন? নিজের স্ত্রীকে, তার স্ত্রী চার কুচক্রী গঠন করেছিল, চাইনিজ রেভলিউশনকে ধ্বংস করবার চেষ্টা করছিল, পুরো কৃতিত্ব তিনি পাননি। শেখ মুজিবের লাস্ট লাইফ কি? উনি একজন বাকশাল নেতা ছিল, তাই তো? শেখ মুজিবের ফার্স্ট লাইফ কি? শেখ মুজিবের মাঝের লাইফ কি? এই যে বললেন স্বাধীনতার ঘোষণা তিনি দিয়েছিলেন, শেখ মুজিব কবে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন? এই বিতর্ক তো চলছে এখন। আমি শেখ মুজিবের সমালোচনা করবার জন্য বলছি না, আমি শুধু বলছি যখন সিরাজ ভাইকে আমরা শ্রদ্ধা জানাতে চাই তখন তাকে শেখ মুজিবের ডিসাইপল যদি বানিয়ে দেন তাহলে ইতিহাসে তার জায়গা খুব বেশি দিন থাকবে আমি সেরকম মনে করি না। আপনাদের বলতে হবে, আমার তো মনে আছে। এই যে বললেন না, আমাকে ওখানে বসে বসে ফকির ভাই বলছে আপনারা সিরাজ ভাইয়ের প্রতি যথাযথ বিচার করেননি, তাকে আরো বেশি করে জনগণের সামনে হাজির করা দরকার ছিল। এখানে যতজন বসে আছে সিরাজ ভাইকে জনগণের সামনে, এমনকি কর্মীদের সামনে বক্তৃতা করতে কেউ শুনেছেন? কেন? কোন জনসভায় বক্তৃতা করতে শুনেছেন? শোনেন। আমি গত বছর, মানে আমি তখন জীবিত আছেন, তার জন্ম দিবস পালন করবার জন্য তার যে ভাস্তি, নাম বললে রাগটা কম দেখি কে জানে, ব্যারিস্টার ফারাহ খান জন্ম দিবসের আয়োজন করেছেন। আপনি দাওয়াত করলেন। আমি বললাম জন্মদিন যার তিনি তো দাওয়াত করছেন না, আপনি তার ভাস্তি দাওয়াত করছেন, উনি কি থাকবেন? তারা বললো হ্যাঁ উনি থাকবেন, কথা দিয়েছেন। গেলাম অনুষ্ঠানে, গিয়ে দেখি উনি নাই। ফারাহ ব্যাপার কি? না ভাই উনি তো আসবেন না। মহিউদ্দিন আহমেদ লেখে জানেন তো, যশোর করত, আমাদের সাথে বিশ্ববিদ্যালয়ে ছিল, খুব বড় মুক্তিযোদ্ধা ছিল, বেশ ভালো ধরনের সংগঠক ছিল, নেতা ছিল এবং খুবই চমৎকার। তিনি রাহেল ফেরদৌস বদরের নামও জানেন। আমাদের ৭২-এর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের রিপোর্ট যিনি লিখেছিলেন, সিরাজ ভাইয়ের ডাইরেকশন ছিল রাহেল ফেরদৌস মধু